প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার স্লাইডে একটু কাজ করছে না। ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। তো তোমাদের আমার স্লাইড শেয়ারটা কাজ করছে না, আমি একটু চেক করে নিচ্ছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার, আমাদের পরীক্ষার জন্য কোন কোন অধ্যায় থাকবে স্যার? 1 থেকে 5 নাম্বার চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন থাকবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তো আমরা দেখছিলাম আমাদের কোর্সের পঞ্চম অধ্যায়, অর্থনীতি প্রথম পত্রের। তো আজকের আমরা দেখছিলাম এখানে আমাদের শ্রমবাজার। তো শ্রমবাজার দেখতে যে আমরা বলেছিলাম যে এখানে আমাদের যে টপিক আমাদের ছিল তার চাইতে আমাদের ছিল শ্রমবাজারের ধারণা। এরপরে আমরা বলেছিলাম শ্রমবাজারের ভারসাম্য এবং শেষমেশ আমরা বলেছিলাম আর্থিক ও প্রকৃত মজুরি। তো আমরা এই যে শ্রমবাজার বিশ্লেষণ করতে যে আমাদের যে ভারসাম্য প্রয়োজন, সেই ভারসাম্যের ক্ষেত্রে আমাদের আর্থিক আর প্রকৃত মজুরির সঙ্গে শ্রমের চাহিদা আর শ্রমের যোগানের সম্পর্ক আমরা করেছিলাম শেষ ক্লাসে। তো এখন কথা হলো যে আমরা এই যে সম্পর্ক তৈরি করেছিলাম সেই সম্পর্ক ব্যাখ্যা, আশা করি তোমরা সবাই এটাকে পড়েছো যে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি কাকে বলে। আমি আর ওখানে একটু যাবো আর কি, আমাদের কিছুটা বাকি ছিল আর্থিক আর প্রকৃত মজুরি। তো সেটার সঙ্গে আমরা আমাদের শ্রমের চাহিদা শ্রমের যোগানের সম্পর্ক করে আজকের আমরা টার্গেট থাকবে যে আমাদের শ্রম বাজারের ধারণাটা আমরা এখান থেকে শেষ করে ফেলবো। তো এখন আমরা শেষ ক্লাসে আমরা পড়েছিলাম যে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি। তো এখন আমরা এই আর্থিক আর প্রকৃত মজুরিটা এর সম্পর্ক আমরা শ্রমের চাহিদা শ্রমের যোগানের সঙ্গে কিভাবে আসে সেটা আমরা একটু দেখতে চাই। তো এখানে আমাদের একটু বাংলা লেখার জন্য আমার একটু সময় লাগছে, 30 সেকেন্ডের মতো। তোমরা তোমাদের স্পিকার অফ রাখো। তো এখন আমরা শেষ ক্লাসে বলেছিলাম যে আমাদের দুটো মজুরি, একটাকে আমরা বলেছিলাম, সরি এখানে আমাদের বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটাকে আমরা বলেছিলাম আর্থিক মজুরি, আরেকটাকে আমরা বলেছিলাম প্রকৃত মজুরি। তো এখন আমরা, আমাকে কেউ বলতে পারো যে আর্থিক মজুরি কাকে বলে আর প্রকৃত মজুরি কাকে বলে? আমাকে কেউ বলতে পারো প্রকৃত মজুরি আর আর্থিক মজুরি কাকে বলে? আমার মনে হয় তোমরা সবাই পড়েছো, নাকি এমন হতে পারে যে কেউ পড়ো নাই, তো সেটা তোমাদের জন্য ভীষণ ক্ষতির কারণ। তো আমরা বলেছিলাম যে অর্থের অঙ্কে কোনো প্রতিষ্ঠান থেকে আমরা যে মজুরিটা পাই সেটাকে আমরা বলি আর্থিক মজুরি, আর প্রকৃত মজুরি হলো আমি যে পরিমাণ মজুরি পেয়েছি তার বিনিময়ে আমি কি পরিমাণ ক্রয় করতে পারি সেটাকে আমরা বলি প্রকৃত মজুরি। তো আমরা বলেছিলাম যেমন ধরলাম জানুয়ারি মাসে কেউ যদি বেতন পায় কোনো প্রতিষ্ঠান থেকে 100 টাকা, সেটাই হলো তার আর্থিক মজুরি। এবং ধরলাম যে সেই 100 টাকার বিনিময়ে সে যা ক্রয় করতে পারে সেটাকে আমরা বলেছিলাম তার প্রকৃত মজুরি। সরি, এটাকে আমরা বলেছিলাম এটা হলো তার আর্থিক মজুরি। ধরলাম জানুয়ারি মাসে আমরা বলছি, এখানে আমাদের বাংলা লেখাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আর্থিক মজুরি আমরা জানুয়ারি মাসে বলেছিলাম যে 100 টাকা। তো সে যদি তার 100 টাকা দিয়ে বাজার থেকে যদি সে 20টা দ্রব্য কিনতে পারে, তাহলে সেই 20টা দ্রব্যই হলো তার প্রকৃত মজুরি। তাহলে এই 20টি দ্রব্য যেটাকে আমরা বলছি, এই 20টি দ্রব্য হলো তার প্রকৃত মজুরি। তাহলে এখন প্রকৃত মজুরি, এখন আমি একটা কোশ্চেন করতে চাই। তোমরা এখানে সবাই তোমাদের চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দাও। তো যারা ক্লাস করছে না তাদের জন্য আমি খুবই দুঃখিত, তাদের জন্য আমার দুঃখ প্রকাশ করলেও কম হয়ে যাবে আর কি। তো এখন আমরা বলছি যে তাহলে এখান থেকে আমাকে কেউ বলো তো যে আর্থিক মজুরিটা আসলে কিভাবে পাওয়া যায়? কেউ বলতে পারবা? তাহলে এখন আমরা যদি বলি যে আমাদের মজুরিটাকে আমরা সিম্পল যদি ধরি ডাব্লিউ, যেটাকে আমরা বলছি আর্থিক মজুরি, তাহলে ডাব্লিউ সমান আমরা কি বলতে পারি? আচ্ছা, তাহলে আগে আমরা ধরে নেই প্রকৃত মজুরি ধরে নিলাম, রিয়েল ওয়েজ, ডাব্লিউ আর, যেটাকে ডাব্লিউটাকে আমরা একটু বড় হরফে লিখি, ডাব্লিউ আর
সমান সমান আমরা যদি লিখি যে আর্থিক মজুরি ডিভাইড, তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে জানাবে, আর্থিক মজুরি ডিভাইডেড বাই হলো প্রাইস, অর্থাৎ বাজার দাম দিয়ে যদি ভাগ করা হয় তাহলে পাওয়া যায় প্রকৃত মজুরি। তাহলে এখান থেকে সহজেই আর্থিক মজুরি বের করা যায়। তো আর্থিক মজুরি এখান থেকে কিভাবে বের করা যায়, এখান থেকে ডাব্লিউ এর মান কিভাবে বের করা যায় বলো? এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমাদের তো আমি স্পিকার অন রেখেছি। শুভ বলো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাইতেছে। তাহলে শুভ তুমি আমাকে বলো যে এখানে তাহলে আর্থিক মজুরির এখানে সূত্রটা কি হবে, দ্রুত বলো। যে কেউ একজন বলো তাহলে আর্থিক মজুরির সূত্রটা কি হবে এখান থেকে? তোমরা কি কেউ W divided by P divided by R. তাই হয় এখানে, তাই হয় এখানে ইনটু মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এটা গুণ গুণ দিচ্ছি, গুণ সাইনটা পাওয়া যায় না, ইনটু প্রাইস। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমরা যদি বলি যে আমরা মজুরি পেয়েছি কত, সাপোজ আমরা ধরলাম ডাব্লিউ ইকুয়াল টু আমরা পেয়েছি হলো 100, অর্থাৎ আর্থিক মজুরি আমরা 100 টাকা পেয়েছি। এখন এই আর্থিক মজুরি দিয়ে আমি দেখছি যে বাজারে যেসব জিনিসপত্র আছে সেগুলোর গড় দাম একটা দেয়া আছে। তো এই গড় দামটা আমরা আরো কিছু চ্যাপ্টার যখন আগাবো তখন আমরা সূচক সংখ্যায় যখন যাব সেকেন্ড ইয়ারে তখন এটা আমরা আরো স্পষ্ট করে বলবো যে এই গড় দামটা কিভাবে বের করতে হয়। তো এখন আমরা বলছি যে বাজারে দাম দেয়া আছে, ধরলাম গড়ে যেসব জিনিসপত্র সে কিনছে, একজন 100 টাকা মজুরি পেয়েছে, সে বাজারে যে দেখছে যে জিনিসপত্রের গড় দাম 5 টাকা। এখন সে সব মিলে কটা জিনিস কিনতে পারে, তাহলে সেখান থেকে আমরা পেলাম ডাব্লিউ বাই পি করলে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা জিনিসের দাম যদি 5 টাকা করে হয় তাহলে গড়ে সে আমাদের কিনতে পারে কটা, ডাব্লিউ বাই পি করলে আমরা পাই 100 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 100 বাই 5 করলে আমরা পেলাম সেখান থেকে সে প্রকৃত কটা জিনিস কিনতে পারে, অর্থাৎ আমরা ফিল করতে পারি যে প্রকৃত সে 20টা জিনিস কিনতে পারে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে অনেক কিছু আলোচনা করেছিলাম, তারপরের থেকে আমি শুরু করেছি। তো তোমরা যখন ক্লাস করতে আসবে তখন লাস্ট ক্লাসটাও দেখে আসবে। তো এখন আমরা বলছি যে এই যদি হয় আমাদের আর্থিক মজুরি 100, তাহলে আর্থিক মজুরি থেকে আমরা প্রকৃত মজুরি কিভাবে বের করলাম, ডাব্লিউ বাই পি করলে, এই যে এখানে সূত্র লিখেছি যেটা রিয়েল ওয়েজ, যেটাকে আমরা বলেছি কি যে ডাব্লিউ বাই পি। তো ডাব্লিউটা আমাদের হলো আর্থিক মজুরি, তাহলে সে প্রতিষ্ঠান থেকে কত টাকা পেয়েছে, 100 টাকা পেয়েছে। তো 100 টাকা পেলে সে দেখছে কি বাজারে যে জিনিসপত্রের গড় দাম আছে 5 টাকা করে, তাহলে সে 100 টাকায় 5 টাকা করে যদি দাম দেয় তাহলে 20টা গড়ে 20টা জিনিস কিনতে পারে। তাহলে এই 20টাই হলো তার প্রকৃত মজুরি। তো এখন কোশ্চেন হলো যে আমার যদি প্রকৃত মজুরি দেয়া থাকে আর দাম স্তর দেয়া থাকে তাহলে কি আমি আর্থিক মজুরি বের করতে পারি? তো আমাদের সূত্র কি, আর্থিক মজুরি ডাব্লিউ আর ইন্টু পি। তাহলে ডাব্লিউ আর কত দেয়া আছে, 20। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ আর অর্থাৎ রিয়েল ওয়েজ যেটাকে আমরা বলছি প্রকৃত মজুরি, সেটা আমরা পেয়েছি কত, প্রকৃত মজুরি আমরা পেয়েছি 20, আর বাজার দাম আমরা পেয়েছি 5, পি সমান সমান পেয়েছি 5। তাহলে এখান থেকে সহজেই আমরা কি বের করে ফেলতে পারি, ডাব্লিউ আর ইন্টু পি, অর্থাৎ ডাব্লিউ আর ইন্টু পি আমরা এখানে সূত্রে লিখেছি যে ওয়েজ, এখানে সূত্র কি আছে, ডাব্লিউ আর সমান সমান ডাব্লিউ বাই পি। তাহলে এখান থেকে যদি আমরা ডাব্লিউ বের করতে চাই, ডাব্লিউ সমান সমান কত, তাহলে এখানে আমাদের জাস্ট আর গুণ করে দিলেই হয়ে যায়, ডাব্লিউটা আমাদের নিচে চলে আসে, ডিভাইডেড বাই এটা থেকে যায় আর কি, ডাব্লিউ আর ইন্টু পি। এটা নিজেরা একটু সিম্পল যারা ম্যাথ জানে তারাও বুঝতে পারবে। তাহলে এটা দেয়া থাকলে আমরা যদি বলি যে তাহলে ওয়েজ কত, তাহলে এখান থেকে ওয়েজ সমান সমান আমরা বলেছি কি ডাব্লিউ আর ইনটু হলো আমাদের প্রাইস, সরি ইনটু হলো আমাদের প্রাইস। তাহলে এখান থেকে আমাদের কত আসে, ডাব্লিউ আর আমরা পেয়েছি 20 আর পি পেয়েছি আমরা 5। তাহলে এখান থেকে আমাদের রিয়েল ওয়েজ যেটা আসে, যেটাকে আমরা বলছি আর্থিক মজুরি, সেটাকে আমরা বললাম ডাব্লিউ। তাহলে ডাব্লিউটা আমরা কত পেয়েছি, 5 ইন্টু 20 ইকুয়াল টু 100। আমরা আগে যে 100 ধরেছিলাম সেই 100 সমানই আমাদের আর্থিক মজুরিটা বের হয়েছে। এখান থেকে কারো সমস্যা থাকলে বলো, তোমাদের কারো সমস্যা আছে আর্থিক মজুরিতে এখানে আর প্রকৃত মজুরিতে কারো সমস্যা থাকলে বলো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। তা তোমরা আমাকে বলো যে এখানে প্রবলেম আছে, প্রবলেম থাকলে আমি আবার বলবো। শুভ, তোমার কি মুখ ওপেন হচ্ছে না?
আমার মনে হয় শুভ আজকের ক্লাসে নেই, ও ওপেন করে দিয়ে চলে গেছে। এই আনাম ইসলাম, তোমার মুখ স্পিকার ওপেন করো। আশরাফুল আলম সৈয়দ, তোমার স্পিকার ওপেন করো। যারা, হ্যাঁ, এবার আমাকে বলো এই এই টপিকটা কি তুমি বুঝতে পেরেছো যে আর্থিক মজুরি কাকে বলে আর প্রকৃত মজুরি কাকে বলে? জি স্যার। তাহলে এখন আমি যদি তোমাকে বলি, বলো তো তোমার আর্থিক মজুরির সংজ্ঞা কি? এইখানে যে সূত্র লিখেছি সেখান থেকে আর্থিক মজুরির সংজ্ঞা কি? দ্রুত বলো। স্যার পারি। এইখান থেকে আমি সংজ্ঞাটা কি দিয়েছি, এই যে W=WR/P, এর অর্থ কি? এটা কি বলে লিখেছে এখানে? প্রকৃত মজুরিকে কোনটা দিয়ে গুণ করলে আর্থিক মজুরি পাওয়া যায়? প্রকৃত মজুরিকে কোনটা দিয়ে গুণ করলে আর্থিক মজুরি পাওয়া যায়? এটা কি, এই পিটা কি আসলে? পিটা কি? আমার প্রাইসটা কি? এটা বাজার দাম। স্যার প্রাইস। তাহলে গড় বাজার দাম, এটাকে আমরা বলছি গড় বাজার দাম। তাহলে প্রকৃত মজুরিকে যদি গড় বাজার দাম দিয়ে গুণ করা হয় তাহলে পাওয়া যায় কি? আর্থিক মজুরি। এই যে আর্থিক মজুরি। আর WR অর্থ কি? রিয়েল ওয়েজ, প্রকৃত মজুরি। প্রকৃত মজুরিকে যদি গড় বাজার দাম দিয়ে গুণ করা হয় তাহলে পাওয়া যায় আর্থিক মজুরি। তাহলে এখন যদি বলি প্রকৃত মজুরির সংজ্ঞা কি? প্রকৃত মজুরি কাকে বলে? এইখান থেকেই বলো, এই সূত্র থেকেই বলো। এখানে রিয়েল ওয়েজ লেখা আছে না উপরে, এই যে এটা। এখানে এই যে আমরা ডাব্লু নিয়েছি, এটাকে ইংরেজিতে বলা হয় নমিনাল ওয়েজ। নমিনাল ওয়েজ। তোমরা আজকে কারা আসছো ক্লাসে কিছুই বলতে পারছো না? এটাকে আমরা বলি আর্থিক মজুরি, মনে থাকে জানি, আর্থিক মজুরি। আর এইটাকে আমরা লিখেছি রিয়েল ওয়েজ, যেটাকে আমরা বলছি প্রকৃত মজুরি। পড়াশোনা করো না তোমরা, শুধু শুধু ক্লাসে এসে বসে আছো। এটাকে আমরা বলি প্রকৃত মজুরি, মনে থাকে জানি। রিয়েল ওয়েজটা হলো প্রকৃত মজুরি। তাহলে এখানে নমিনাল ওয়েজ আমরা কি বলেছি? ডাব্লিউ, আর রিয়েল ওয়েজটা বলেছি WR। তাহলে WR সমান আমরা কি লিখেছি? W/P। তাহলে আর্থিক মজুরিকে যদি বাজার দাম দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় প্রকৃত মজুরি। আর প্রকৃত মজুরিকে যদি বাজার দাম দিয়ে গুণ করা হয় তাহলে পাওয়া যায় আর্থিক মজুরি, মনে থাকে জানো। বুঝতে পেরেছো কি আদৌ কি বলেছি? জি স্যার। তাহলে এবার আমরা আসি, শেষ ক্লাসে আমরা বলেছিলাম আমরা শ্রম বাজার দেখতে চাই। তো শ্রম বাজার দেখতে যে আমরা কি কি নিয়েছিলাম বলো? শ্রম বাজার দেখতে যে আমরা কি কি নিয়েছিলাম? শ্রম বাজার দেখতে যে আমরা কি কি স্যার আমি ছিলাম না। কে ছিল সে মুখ ওপেন করো। তাহলে আমরা বলেছিলাম শ্রম বাজার দেখতে গেলে আমাদের বাজারের দিক থেকে আসে ক্রেতা আর বিক্রেতা। তাহলে একদিক থেকে আসে আমাদের শ্রমের চাহিদা, আরেক দিক থেকে কি আসে? আরেক দিক থেকে কি আসে? যোগান। তোমরা কারা? তোমরা তো কিছু পারতেছো না, তোমাদের দিয়ে কি হবে? তাহলে একদিক থেকে আসে শ্রমের চাহিদা, আরেক দিক থেকে আসে শ্রমের যোগান। তাহলে এবার আমরা আসি, শ্রমের চাহিদা শ্রমের যোগান এই দুইটা কোন ধরনের চলক বলেছিলাম? স্বাধীন না অধীন? অধীন স্যার। তাহলে স্বাধীন চলক কি ছিল এখানে? স্বাধীন চলক কি ছিল বলো? তাহলে অধীন চলক এটা কার উপরে নির্ভরশীল ছিল? তোমাদেরকে নিয়ে আমি ভীষণ হতাশ। এটা কার উপরে নির্ভরশীল ছিল? স্যার দামের উপর। তাহলে এটাকে আমরা বলছি এটা হলো আমাদের, তাহলে এই দামটা এখানে কি হবে? এই মার্কেটের দামটা কি? এখানকার স্বাধীন চলকটা তাহলে কি, কার উপরে নির্ভরশীল? এই মার্কেটের দামটা কি? শ্রমিকের দামটাকে আমরা কি বলেছিলাম? এই শ্রমিকের দামটাকে আমরা কি বলেছিলাম? স্বাধীন চল। সেটাকে আমরা কি বলেছিলাম? সেই স্বাধীন চলকটা আসলে কি? মজুরিকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম?
দুই ভাগে ভাগ করেছিলাম, একটাকে আমরা বলেছিলাম, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমার তো মনে হয় তোমরা ভালোই একটা শুনতে আর্থিক পাচ্ছ। মজুরি, একটা হচ্ছে প্রকৃত মজুরি। স্যার কথা আটকে আটকে আসতেছে। আটকে আটকে আসলে তো বলতে হবে, আর্থিক মজুরি আরেকটা হলো প্রকৃত মজুরি। প্রকৃত একটাকে আমরা বলেছিলাম আর্থিক মজুরি, আরেকটাকে আমরা বলেছিলাম প্রকৃত মজুরি। এটা হলো আমাদের ছিল শ্রমের চাহিদার সঙ্গে বা শ্রমের যোগানের সঙ্গে স্বাধীন চলক আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির সম্পর্ক। এবার বলো আমরা এখানে কোন মজুরির সঙ্গে কাজ করব, আর্থিক মজুরি নাকি প্রকৃত মজুরি? আমাদের শ্রমের চাহিদা শ্রমের যোগানের সঙ্গে আমরা যে কাজ করতে চাই, এটাকে আর্থিক মজুরি দিয়ে আসবে নাকি প্রকৃত মজুরি দিয়ে আসবে? বলো, দ্রুত বলো। প্রকৃত মজুরি। কেন আর্থিক মজুরি না? যেমন একটা এক্সাম্পল দেই, যেমন ধরো তুমি জানুয়ারি মাসে ধরলাম তুমি জানুয়ারি মাসে বেতন পেয়েছো, মজুরি পেয়েছো সাপোজ 100 টাকা, আর তুমি ফেব্রুয়ারি মাসে মজুরি পেয়েছো ধরলাম ফেব্রুয়ারি মাসে, সরি এটা এভাবেই হচ্ছে, ফেব্রুয়ারি মাসে তুমি বেতন পেয়েছো সাপোজ ধরলাম ফেব্রুয়ারি মাসে তোমার প্রতিষ্ঠান থেকে তুমি বেতন পেয়েছো সাপোজ 110 টাকা। তুমি কি আগের চাইতে ভালো আছো নাকি খারাপ আছো? বলো। তুমি কি আগের চাইতে ভালো আছো নাকি খারাপ আছো? স্যার ওই সময় দ্রব্যের দাম দেখতে হবে। এখন আমরা জানি না যে আমরা ভালো আছি নাকি খারাপ আছি, তাহলে আমরা দ্রব্যের দাম দেখলেই বুঝতে পারবো, তাই তো? তাহলে এখন আমরা আসি, আমরা এখান থেকে দেখি যে তুমি দেখছো যে জানুয়ারি মাসে আমি এখানে জানুয়ারি মাসে লিখলাম যে বাজার দাম সেটা ছিল জানুয়ারি মাসে, সেটা কত করে ছিল? সাপোজ আমরা ধরলাম 5 টাকা করে ছিল। জানুয়ারি মাসে দাম ছিল ধরলাম 5 টাকা করে, যেসব জিনিসপত্র কিনেছো সেগুলোর গড় দাম ছিল 5 টাকা করে। কটা কেনা যায় 5 টাকা করে গড় দাম হলে? তুমি কটা কিনতে পারো জানুয়ারি মাসে? কটা কিনতে পারো? এই জানুয়ারি মাসে কটা কেনা যায়? 20টা কেনা যায়। এবার ধরো তুমি ফেব্রুয়ারি মাসে যখন বাজারে গেছো তখন দেখছো যে ফেব্রুয়ারিতে তুমি দেখছো যে বাজার দাম আছে, সাপোজ ধরলাম আমরা কত করে নিব, আমরা 5.5 নিতে পারতাম, আমরা ধরলাম 6 দেয়া আছে। ওকে, 6 দেয়া আছে। এবার দেখো তো তুমি কটা কিনতে পারো? 18 পয়েন্ট সামথিং হয় না? এই বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো এটা কটা কেনা যায়? জি স্যার। কয়টা কেনা যায় ভাগ দাও। 110 টাকা, তুমি 110 টাকা তুমি বেতন পেয়েছো, বাজারে যে দেখছো জিনিসপত্রের গড়ে দাম 6 টাকা করে, তুমি কটা কিনতে পারো? 18.33টা দ্রব্য তুমি কিনতে পারো। তাহলে তোমার তো বেতন বেড়েছিল, তুমি কি আগের চাইতে ভালো আছো নাকি খারাপ আছো? আগের চাইতে ভালো আছো নাকি খারাপ আছো? স্যার তোমাদের নেটওয়ার্কের সমস্যা নাকি আমার নেটওয়ার্কের সমস্যা, আমি বুঝতে পারছি না। তো আগের চাইতে আগে আমি কটা কিনতে পারতাম? 20টা কিনতে পারতাম, এখন আমি কিনতে পারি 18.33। তাহলে এখন আমি আগের চাইতে খারাপ অবস্থানে আছি। স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখি আমি তাহলে একটু নেট প্রবলেম। নেট ঠিক আছে, নেট প্রবলেম না। কিন্তু আমার এখানে তো নেটওয়ার্ক ঠিক আছে দেখাচ্ছে, তোমাদের নেটওয়ার্কের সমস্যা কিনা কি জানি। এখন কি শুনতে পাচ্ছো? জি স্যার, এখন ক্লিয়ার। ওকে, তাহলে এখন দেখো যে আমরা বলছি যে তুমি এই জানুয়ারি মাসে যে বেতন পেয়েছিলে তা দিয়ে তুমি 20টা দ্রব্য কিনতে পারতে, আর ফেব্রুয়ারি মাসে যে বেতন পেয়েছো তা দিয়ে তুমি 18টা দ্রব্য কিনতে পারো। তাহলে আগের চাইতে তুমি কি ভালো আছো নাকি খারাপ আছো? দ্রুত বলো, দ্রুত বলো। খারাপ। তাহলে এখন আমি যদি বলি আগের চাইতে তুমি খারাপ আছো, কেন খারাপ আছো? খারাপ, কারণ কারণ জানুয়ারি মাসে তুমি 20টা দ্রব্য কিনতে পারতে, কিন্তু ফেব্রুয়ারি মাসে তুমি দেখছো যে তুমি পকেটে বেশি টাকা পেয়েছো 110 টাকা আগের চাইতে, কিন্তু তুমি বাজারে যে দেখছো তুমি জিনিসপত্র কম পেয়েছো। তো আমি তো আগের চাইতে 1 পয়েন্ট সামথিং আমি কম কিনতে পারি। তাহলে আগের চাইতে যদি আমি 1 পয়েন্ট সামথিং কম কিনতে পারি, তাহলে সেটা আমি কোনটা দেখে বুঝতে পারছি যে আমি খারাপ আছি
সেটা কি আর্থিক মজুরি দেখে বুঝতে পারছি নাকি প্রকৃত মজুরি দেখে বুঝতে পারছি? এখানে প্রকৃত মজুরি স্যার। আর্থিক মজুরি কত কত আছে বলো, এখানে আর্থিক মজুরি কত? একটা পেয়েছি 100, আরেকটা বেতন কত পেয়েছি? 110। তাহলে দুটোই হলো আমাদের আর্থিক 100 আর মজুরি। 110। 110। আর প্রকৃত মজুরি কত? যখন দাম দিয়ে ভাগ দেওয়া হবে তখনই আমাদের প্রকৃত মজুরি আসে। তাহলে প্রকৃত মজুরি একটা পেয়েছি আমরা 20 জানুয়ারি মাসে, আর ফেব্রুয়ারি মাসে আমরা পেয়েছি 18.33। তাহলে এখন আমরা যদি তোমাকে 18। এখন আমরা যদি বলি যে আমাদের যে শ্রমের চাহিদা বা শ্রমের যোগান, শ্রমের চাহিদা আসে কার দিক থেকে? শ্রমের চাহিদা কার দিক থেকে আসে বলো? শ্রমের চাহিদা করে কে? স্যার ক্রেতার ব- দিক থেকে। স্যার ক্রেতা। শ্রমের ক্রেতা কে? শ্রমের ক্রেতাটা কে? উৎপাদন উৎপাদনকারী স্যার। যে উৎপাদন করে সে শ্রমটাকে চায়, আর শ্রমের যোগান দেয় কে? শ্রমের যোগান দেয়, এটা শ্রমের যোগানটা কার দিক থেকে আসে? স্যার বিক্রেতা। বিক্রেতাটা কে? স্যার বিক্রেতার দিক। বিক্রেতাটা কে? আমি বলছি সেই বিক্রেতাটা কে আসলে? শ্রমিক নিজেই। তাহলে শ্রমের চাহিদাটা আসে উৎপাদনকারীর দিক থেকে, আর শ্রমের যোগানটা আসে শ্রমিকের দিক থেকে। তাহলে শ্রমের যে চাহিদা, উৎপাদনকারী শ্রম যখন পেতে চায় তখন সে কোনটাকে বিবেচনা করে? কি বিবেচনা করে সে শ্রম চায়? কি বিবেচনা করে সে? এখানে আমি চলক কি বলেছি? এখানে চলকটা কি বলেছি? এই যে চলক, মজুরি না স্যার, তাহলে সে কি বিবেচনা করবে এখানে? তাহলে সে বিবেচনা করবে মজুরি। আর যে শ্রমিকের মজুরি। যোগান যে দিবে সে কি বিবেচনা করবে? সে কি বিবেচনা করে? শ্রমিক যে বেশি চাওয়া বা কম চাওয়া, শ্রমিক আমি বেশি চাই বা শ্রমিক আমি কম চাই, সেটা ডিপেন্ড করে কিসের উপরে? শ্রমের মজুরির উপরে। আবার আমি যদি বলি আমি শ্রমের যোগান দিতে চাই, আমি কি বেশি দিব নাকি কম যোগান দিব, অর্থাৎ আমি কি বেশি কাজ করব নাকি কম কাজ করব, এটা কিসের উপরে ডিপেন্ড করে? তাই কিসের উপরে ডিপেন্ড করে? মজুরি। মজুরি। এখন যেমন ধরো সিটি কলেজ যদি আমাকে বেতন কমিয়ে দেয় তাহলে আমি কি করব? আমি কি করব? সিটি কলেজে আমার এফোর্টটা কি করব? এই এফোর্টটা কি করব? আমার কাজটা কি করব এখানে? স্যার আপনি কাজটা কমায় দিবেন স্যার। কমিয়ে দিয়ে আমি অন্য কোথাও কাজ করতে চাইবো, কারণ যেহেতু আমার এখানে বেতন কমে গেছে, আমি আগে যদি লিভিং স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে চাই তাহলে আমি অন্য কোথাও যে বেশি কাজ করতে চাইবো। অর্থাৎ আমার যেখানে বেতন কমে যাবে সেখানে আমি জি স্যার। এফোর্টটা কি করব? কমিয়ে দিব। অন্য কোথাও যে আমার কাজ করার টেন্ডেন্সি কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এখন আমরা যদি বলি তাহলে আমরা বলছি এই যে শ্রমের চাহিদা, শ্রমের যোগান, এটা নির্ধারক আমরা বলছি মজুরি। তো এই মজুরি আসলে কোন মজুরি আমরা বিবেচনায় নিব? আর্থিক মজুরি নাকি প্রকৃত মজুরি? আর্থিক মজুরি না প্রকৃত মজুরি বলো? প্রকৃত মজুরি। কেন প্রকৃত মজুরি, কেন আর্থিক মজুরি না? এই কেন আর্থিক মজুরি না, কেন প্রকৃত স্যার মজুরি? প্রকৃত মজুরি দিয়ে স্যার হচ্ছে আপনি আপনার হচ্ছে আমি কি দ্রব্য হচ্ছে কয় আগের চাইতে ভালো আছি নাকি করতে খারাপ আছি? বেশি। আগের চাইতে ভালো আছি নাকি খারাপ আছি, এই জাজমেন্ট আসলে কোনটার মাধ্যমে হয়? প্রকৃত মজুরি দিয়ে হয়, এটা আর্থিক মজুরি দিয়ে করা যায় না। সেহেতু আমরা যখন শ্রমের চাহিদা বা শ্রমের যোগানের মজুরির সঙ্গে সম্পর্ক করতে চাই, জি স্যার। আমরা প্রকৃত মজুরিটাকে বিবেচনা করব। মাথায় থাকে জানি আমরা মজুরি বললেই শ্রমের চাহিদা শ্রমের যোগানের সঙ্গে যদি কখনো মজুরিকে আমরা রিলেট করি তাহলে সেই মজুরিটা আসলে কোন মজুরি? সেই মজুরিটাকে আমরা বলছি প্রকৃত মজুরি। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এটা জানি মনে থাকে। এখন জি আমরা স্যার। আসি, এখান থেকে আমরা আসি। আচ্ছা, এখানে ওয়েটিং রুমটা অন করতে হবে আমাদের একটু। একটু আমি সময় নিচ্ছি, দেখি ওয়েটিং রুমটা অন করা যায় কিনা। ওকে, তাহলে এবার আমরা আসি। এবার তাহলে দেখো তো, তাহলে আমরা যদি বলি শ্রমের চাহিদাকে আমরা বললাম লেবার ডিমান্ড। ওকে, আমরা এখন একটু ইংরেজিতেই আসি, আমাদের আর বাংলা লেখার প্রয়োজন পড়ছে না। তো এখন আমরা এখানে লিখলাম যে লেবার ডিমান্ড, শ্রমের চাহিদা। শ্রমের চাহিদা সম্পর্কে আমরা কার সঙ্গে বলছি? রিয়েল ওয়েজ, যেটাকে আমরা বলি W/P, অথবা সিম্পলি আমরা শুধুমাত্র সিঙ্গেল একটা W দিয়েও বলে দিতে পারি, যেটা হলো আমাদের রিয়েল ওয়েজ। আর শ্রমের যে যোগান সেটাকে আমরা কার সঙ্গে সম্পর্ক বললাম? লেবার সাপ্লাই। সেটারও সম্পর্ক কার সঙ্গে? আমাদের রিয়েল ওয়েজ। তাহলে আমরা বলছি শ্রমের চাহিদা শ্রমের যোগান দুটোরই সম্পর্ক রিয়েল ওয়েজের সঙ্গে। এবার আমাকে বলো তো যে শ্রমের চাহিদার যে সম্পর্ক সেটা রিয়েল ওয়েজের সঙ্গে পজিটিভ না নেগেটিভ সম্পর্ক? এটা কি ঋণাত্মক সম্পর্ক না ধনাত্মক সম্পর্ক? বলো।
হ্যাঁ, কেউ বলতে পারবে যে এটা ধনাত্মক সম্পর্ক না ঋণাত্মক সম্পর্ক? না বলতে পারলে বলো স্যার পারি না, আর হ্যাঁ বলতে পারলে বলো স্যার পারি। এই বলো। স্যার পারি না, আপনি বলে দেন স্যার। এখন আমরা যদি বলি যে তাহলে সম্পর্ক আমরা কি চাহিদা লেবার শ্রমের চাহিদার সঙ্গে প্রকৃত মজুরি করব নাকি প্রকৃত মজুরির সঙ্গে শ্রমের চাহিদা সম্পর্ক করব, বলো আগে কোনটা আসবে? স্বাধীন চলক কোনটা? দ্রুত আনসার দাও, সময় কম। স্যার মজুরি হচ্ছে স্যার স্বাধীন চলক। তাহলে আমরা বলছি কি, যদি প্রকৃত মজুরি বেড়ে যায়, যেমন ধরলাম যদি প্রকৃত মজুরি বেড়ে যায়, প্রকৃত মজুরি যদি বেড়ে যায়, আমি লিখলাম ইনক্রিজ করে, যদি প্রকৃত মজুরি যদি বেড়ে যায় তাহলে শ্রমের চাহিদা কি হবে, লেবার ডিমান্ডে কি হবে? তখন আমরা বলছি যদি প্রকৃত মজুরি বেড়ে যায়, দেখো এখানে এদিকে তাকাও, আমাদের প্রকৃত মজুরি এই সময় আছে 18.33 আর এই সময় আছে 20। যদি প্রকৃত মজুরি বেশি দিতে হয় তার অর্থ হলো ওই যে শ্রমিক যা উৎপাদন করছে, আমি আগে দিতাম তাকে ধরলাম সাপোজ 18.33, এখন যদি তাকে আমার বেশি দিতে হয় তাহলে আমি ধরে নিচ্ছি সে যা উৎপাদন করছে, আগে যা দিতাম আমি তাকে পরিশোধ করতাম, ধরলাম আগে 18টা তাকে পরিশোধ করতাম, এখন আমি তাকে 20টা পরিশোধ করি, তাহলে আগের চাইতে তাকে আমার বেশি পরিশোধ করতে হচ্ছে। অর্থাৎ আগে তাকে 18টা দ্রব্যের সমান দাম দিতাম, এখন তাকে 20টা দ্রব্যের সমান দাম দেই, তাহলে এখন আমাকে বেশি টাকার সমান তাকে দাম দিতে হচ্ছে। যদি তাকে আমার বেশি দাম দিতে হয় তাহলে শ্রমের চাহিদাকে আমি বাড়াবো নাকি কমাবো, বলো? আমি একজন উৎপাদনকারী, আমি কি শ্রমের চাহিদা বাড়াবো নাকি স্যার কমাবো? বেশি দিলে স্যার চাহিদা তো বাড়ানোই হবে। কেন আমি বেশি দিলে শ্রমের চাহিদা কেন বাড়বে? আমার না আমি স্যার, যদি চাহিদা কমাবো স্যার, আমার তো বেশি যাচ্ছে স্যার। আমি যদি উৎপাদনকারী হই, আমার পকেট থেকে তো বেশি টাকা সমান তাকে পরিশোধ করতে হচ্ছে, কারণ আগে 18টা দ্রব্যের সমান দাম দিতাম, এখন 20টা দ্রব্যের সমান দাম দিই, তাহলে এখন দুটো এক্সট্রা দাম তাকে দিতে হচ্ছে। তাহলে আমি তাকে বলবো যে ঠিক আছে তুমি কিছুটা সময় কমিয়ে দাও, কারণ আমার এত দাম তোমাকে আমি দিতে পারছি না। তাহলে শ্রমের চাহিদা কিছুটা সময় কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে শ্রমের চাহিদা কি হয়ে যাবে এখান থেকে? যদি প্রকৃত মজুরি বেশি দিতে হয় তাহলে শ্রমের চাহিদা কি হবে, ডিক্রিজ করবে। বুঝতে পেরেছো? কথা বলো। জি স্যার। এখন দেখো যদি প্রকৃত মজুরি কম কম দিতে হয়, যেমন ধরলাম আগে তাকে আমি 20টার সমান দাম দিতাম, এখন তাকে 18টার সমান দাম দেই, এখনো তো আমি দুটো এক্সট্রা বিক্রি করে আরো এক্সট্রা ইনকাম করতে পারি। তাহলে আমি আরো চাইবো কি সে বেশি বেশি কাজ করুক, সে আরো বেশি এক্সট্রা প্রডিউস করুক, তাহলে আমি আরো এক্সট্রা প্রফিট করতে পারবো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন যদি বলি যে প্রকৃত মজুরি যদি কমে যায় তাহলে কি হবে, প্রকৃত মজুরি যদি ডিক্রিজ করে তাহলে কি হবে, লেবার ডিমান্ড কি হবে, শ্রমের চাহিদা কি হবে? কথা বলো না কেন? বাড়বে স্যার বাড়বে স্যার। তাহলে শ্রমের চাহিদা এখন বেড়ে যাবে, ইনক্রিজ করবে। সমস্যা আছে এটাতে? এটাতে সমস্যা আছে? তাহলে এবার বলো প্রকৃত মজুরির সঙ্গে শ্রমের চাহিদার সম্পর্ক কেমন, পজিটিভ নাকি নেগেটিভ? না স্যার। প্রকৃত মজুরির সঙ্গে শ্রমের চাহিদার সম্পর্ক কেমন, পজিটিভ নাকি নেগেটিভ? স্যার নেগেটিভ। পজিটিভ সম্পর্ক। আমরা কি একই রকম সম্পর্ক বলেছি, বাড়লে বাড়বে কমলে কমবে? আমরা তো দেখছি প্রকৃত মজুরি বেড়ে গেলে শ্রমের চাহিদা কমে যায়, আর প্রকৃত মজুরি কমে গেলে শ্রমের চাহিদা বেড়ে যায়। তাহলে এখানে সম্পর্ক হলো ঋণাত্মক। ওকে, নেগেটিভ। ওকে। তাহলে এবার আমরা আসি, এবার দেখো তুমি একজন শ্রমিক, এবার তুমি ধরো কাজ করতে চাও, তুমি দেখছো যে আগে কাজ করলে তুমি 18টা সমান জিনিস পেতে, এখন কাজ করলে তুমি 20টা সমান জিনিস পাও, তাহলে তোমার প্রকৃত মজুরি আগের চাইতে কি হয়ে গেছে, প্রকৃত মজুরি আগের চাইতে কি হয়ে গেছে? ধরো তুমি কোন একটা প্রতিষ্ঠানে কাজ করে 18টা সমান জিনিস কিনতে পারতে, এখন কাজ করে 20টা সমান জিনিস কিনতে পারো, তাহলে তুমি দেখছো কি আগে যা কিনতে পারতে তার চেয়ে এখন বেশি কিনতে পারো, তাহলে তুমি কি তোমার ইফোর্ট বাড়িয়ে দিবে যে আমি আর একটু বেশি ইনকাম করি তাহলে আরো বেশি কিনতে পারবো, নাকি তোমার ইফোর্টটা তুমি কমিয়ে দিবে? এক কথা বলো। এই কথা বলো, শুনতে পাচ্ছ আমাকে? আমাকে কি শুনতে পাচ্ছ? জি স্যার। তা কথা বলছো না কেন? তাহলে রিয়েল ওয়েস্টটা যদি বেড়ে যায়, দেখো তো শ্রমের যোগান কি হবে, লেবার সাপ্লাই কি হবে, এলএস লিখলাম, লেবার সাপ্লাই, শ্রমের যোগান কি হবে? যদি আমি দেখি আমার মজুরি বেড়ে গেছে তাহলে কি আমি বেশি কাজ করতে চাইবো নাকি কম কাজ করতে চাইবো? শুরুতে এটা পরে আরো একটু ডিটেলস আছে এখানে, আমরা সেটাতে পরে আসবো।
আমি যদি দেখি মজুরি বেড়েছে তাহলে আমার লেবারের সাপ্লাই কি হবে? আমি কি বেশি বেশি কাজ করতে চাই না কম কম কাজ করতে চাই? এই মজুরি বাড়লে কি আমি স্যার এখন- বেশি বেশি স্যার। মজুরি প্রথম বাড়লে দিকে। আমি দেখছি যে মজুরি যদি বাড়ার টেন্ডেন্সি হয় আমি তখন বেশি বেশি কাজ করতে চাইবো শুরুতে আর কি। এরপরে আবার একটু আমাদের কনফিউশন আছে, সেটাতে আমরা যাব পরে। আবার যদি দেখি আমরা মজুরি কমে গেছে, প্রকৃত মজুরি আমি কম পাচ্ছি, তাহলে আমি আমার কাজের টেন্ডেন্সি কমিয়ে দিব। মজুরি যদি কমে যায়, ডিক্রিজ করে, তাহলে আমার জি স্যার। কাজ করা আমি কমিয়ে দিব। কাজ করা কমিয়ে দিয়ে তখন আমি কি করব? রিল্যাক্স করতে পারি। প্রকৃত মজুরি যদি কমে যায় তাহলে দেখো তো আমার লেবারের সাপ্লাই কি হয়ে যাবে? লেবারের সাপ্লাই আমাদের ফল করবে, ডিক্রিজ করবে। ওকে, জি স্যার। তাহলে এটা সম্পর্ক জি স্যার, কি? জি স্যার। এটা সম্পর্ক কি? এখানে লেবার সাপ্লাইয়ের সঙ্গে সম্পর্ক কি? পজিটিভ। ধনাত্মক সম্পর্ক। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে তুমি প্রকৃত মজুরির সঙ্গে একটা গ্রাফ দেখাতে চাও শ্রমের চাহিদার বা শ্রমের যোগানের, তাহলে দেখো তো কেমন আসে। আমরা এখন এটাকে মুছে ফেলছি, ঠিক আছে, আমাদের সবটাকে আমরা ক্লিয়ার করে ফেলছি। এবার দেখো আমি যদি বলি যে তোমার লেবার ডিমান্ড শ্রমের চাহিদা, তাহলে শ্রমের চাহিদার সঙ্গে তুমি সম্পর্ক কেমন পেয়েছো? যদি এখানে আমরা দেখলাম কি যে রিয়েল ওয়েজের সঙ্গে আমাদের কোনটা ছিল? রিয়েল ওয়েজের সঙ্গে কি ছিল আমাদের? লেবার ডিমান্ড। এটা সম্পর্ক কি? নেগেটিভ, তাই তো? অর্থাৎ আমরা এখান থেকে বললাম কি যে রিয়েল ওয়েজ বেড়ে গেলে লেবার ডিমান্ড কমে যাবে, আর রিয়েল ওয়েজ কমে গেলে লেবার ডিমান্ড বেড়ে যাবে। আমরা জানি নেগেটিভ সম্পর্ক হলে একটা আরেকটার উল্টো হয়। স্বাধীন চলক যেভাবে বিহেভ করে অধীন চলক তার উল্টোটা করে। তাহলে এখন আমরা আসি, এখানে আমাদের লেবার সাপ্লাই কি বললাম? এটা সম্পর্ক হলো পজিটিভ। তাহলে আমরা এখানে লিখলাম এটা হলো আমাদের পজিটিভ। ওকে, তাহলে এবার আমরা একটু গ্রাফে আসি। এবার দেখো তো গ্রাফে আসলে এবার আমাকে একজন বলো যে এইখানকার যদি আমরা গ্রাফ আঁকতে চাই, শুরুর গ্রাফটা আঁকতে চাই লেবার ডিমান্ডের, তাহলে গ্রাফটা কেমন হবে? এটা কি আপওয়ার্ড স্লোপিং হবে নাকি ডাউনওয়ার্ড স্লোপিং হবে? হ্যাঁ বলো, আপওয়ার্ড স্লোপিং না ডাউনওয়ার্ড স্লোপিং? দ্রুত বলো, সময় কম। আমরা এখন লেবার ডিমান্ডটা নিলাম, নিচে কি বসবে? রিয়েল ওয়েজ নাকি লেবার ডিমান্ড? নিচে কি বসবে? নিচে কি বসবে? এখানে দুটো জিনিস আছে, একটা আছে রিয়েল ওয়েজ আর একটা আছে লেবার ডিমান্ড। এটাকে লেবার ডিমান্ড বসবে না রিয়েল ওয়েজ বসবে? কোনটা বসবে? স্যার লেবার ডিমান্ড। কারণ আমরা জানি ডিমান্ড সাপ্লাই যখন আসে তখন আমাদের স্বাধীন চলক সবসময় উপরে যায়, আর বাদ বাকি সব ক্ষেত্রে স্বাধীন চলক নিচে বসে। তো এখানে আমাদের স্বাধীন চলক W/P হলেও এটা যেহেতু আমরা ডিমান্ড নিয়ে আলোচনা করছি, সেহেতু এখানে আমাদের লেবার ডিমান্ডটা নিচে বসবে। আর উপরে কি বসবে? উপরে কি বসবে? প্রকৃত মজুরি। প্রকৃত মজুরি। আর এখানে আমাদের কি বসবে? কেন্দ্রের ভ্যালু কত? 0 স্যার। 0। এখন আমরা যদি গ্রাফে আসি, এবার বলো গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে? এটা আমরা লেবার ডিমান্ডের সঙ্গে রিয়েল ওয়েজটা আঁকতে চাই। এটা কি ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে? এই কথা বলে না কেন এরা? আমাকে বলো গ্রাফটা কি ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে? এটা কি এরকম হবে নাকি এটা ডাউনওয়ার্ড হবে, নিচের দিকে যাবে? তোমরা আমাকে শুনতে পাচ্ছ না? সেলিম আহমেদ শুভ বলো, এটা কি ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে? স্যার নিম্নমুখী হবে স্যার। কেন নিম্নমুখী হবে? কারণ আমরা জানি ঋণাত্মক সম্পর্কে যে কোনো গ্রাফই স্যার নিম্নমুখী হয়। প্রকৃত মজুরি স্যার কম পাবে স্যার, এই জন্য স্যার নিম্নমুখী হবে স্যার। প্রকৃত মজুরি কম পাবে কেন? এখানে সম্পর্কটা ঋণাত্মক। যেমন ধরো এখানে যদি আমরা বলি যে এই আমাদের একটা প্রকৃত মজুরি ছিল, তাহলে এই সময় আমি এই পরিমাণ লেবারকে চাইতাম। কি পরিমাণ ধরলাম? সেটা আমাদের L0 পরিমাণ লেবারকে আমরা চাইতাম। আমরা যে কোনো একটা মজুরি ধরে নিই, ধরলাম সাপোজ আমাদের এই সময় প্রকৃত মজুরি ছিল 10 টাকা। সাপোজ ধরে নিলাম কি যে আমাদের প্রকৃত মজুরি এই সময় সাপোজ ধরে নিলাম 10 টাকা। ওকে, এই সময় আমি ধরলাম লেবার আমি চাইতাম, দুজন লেবারকে পেতে চাইতাম। ফাইন, তাহলে এই সময় এই 10 টাকা মজুরিতে আমি দুজন লেবারকে পেতে চাই। এখন আমি বলছি যে আমাদের প্রকৃত মজুরি বেড়ে গেছে, তাহলে এখন শ্রমিককে বেশি বেশি পরিশোধ করতে হচ্ছে। সাপোজ ধরলাম এখানে আমাদের প্রকৃত মজুরি হয়ে গেছে 15, সাপোজ ধরলাম 15।
15 টাকা এখন দিতে হচ্ছে, আগে 10 টাকা দিতে হতো। অর্থাৎ 10 টাকা সমান জিনিসপত্র কিনতে পারতো, এখন 15টা গুডস কিনতে পারে, যে পরিমাণ মজুরি দেওয়া হয়। প্রকৃত মজুরি বললে এটা দ্রব্য সেবা সামগ্রী বোঝায়। তো এখন আমরা যদি বলি যে তাহলে এই সময় আমরা দেখছি কি প্রকৃত মজুরি বেড়ে গেলে আগে লেবারের ডিমান্ড ছিল কয়টা? দুটো। এখন আমরা দেখছি সে লেবার কিনছে, সাপোজ ধরলাম দুইটা স্যার। এখন ধরলাম সে একটা কিনছে। অর্থাৎ প্রকৃত মজুরি যখন বেড়ে গেছে তখন দেখো তো শ্রমের চাহিদা আগে ছিল যা তার চাইতে বেড়েছে না কমেছে? স্যার কমেছে স্যার। তোমরা কি আর কেউ বুঝতে পারছো যে কমেছে না বেড়েছে? তোমরা কি আর কেউ বুঝতে পারছো? জি স্যার, কমেছে স্যার। এই পয়েন্টটা আমরা কথা বলো না তোমরা। হাসিবুল আলম স্পিকার অফ করো। তাহলে এখন আমরা আসি, এখান থেকে আমরা দেখছি কি যে পয়েন্টে আমরা দেখছি মজুরি যখন 10 টাকা অর্থ কম পে করতে হচ্ছে, তখন আমি 2 ইউনিট শ্রমিক পেতে চাই অথবা 2 ঘন্টা শ্রম ঘন্টা পেতে চাই। আবার আমরা বলছি কি শ্রমের মজুরি যখন বেড়ে 10 থেকে 15 হয়ে গেছে, তখন কিন্তু আমার পকেট থেকে তাদেরকে বেশি পরিশোধ করতে হচ্ছে। আমি একজন উৎপাদনকারী, ফলে দেখছি কি যে এখানে আমাদের শ্রমের চাহিদা কমে হয়েছে। সাপোজ যদি 2 জন হতো 1 জন হয়ে গেছে, অথবা 2 ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে গেছে। অর্থাৎ এখানে শ্রমের চাহিদা রেখাটা নিম্নমুখী। এখন যদি আমরা শ্রমের যোগান রেখায় আসি, তাহলে দেখি এখান থেকে এটা হলো আমাদের, আমরা গ্রাফটা একটু ফাঁকা জায়গায় আঁকার চেষ্টা করি আর কি। তো এটা একটা লাইন আমরা টানলাম, এরপর আরেকটা লাইন আমরা এখান থেকে টানি। এখানে আমরা বলছি এটা হলো আমাদের ভূমি অক্ষ, আর এটা হলো আমাদের লম্ব অক্ষ। এবার বলো এখানে তাহলে কি লিখবো? নিচে কি হবে? এখানে কি লিখবো? এটা কথা বলে না কেন? তোমরা কি আদৌ পারো না কিছু? স্যার লেবার সাপ্লাই W/P এখানে হলো 0, W/P অথবা ছোট হাতের W লিখতে পারতাম। এবার বলো গ্রাফটা কি ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে? দ্রুত বলো। স্যার ঊর্ধ্বমুখী হবে স্যার। কেন ঊর্ধ্বমুখী হবে? কারণ আমরা দেখে নেই, যদি এখানে আমাদের প্রকৃত মজুরি সাপোজ ধরলাম 10 টাকা থাকে, তাহলে সে একটা পরিমাণ নির্দিষ্ট পরিমাণ লেবারের সাপ্লাই দিতে চায়। আবার যদি দেখি যে শ্রমের মজুরিটা বেড়ে গেছে এখান থেকে, তাহলে সে বেশি যোগান দিতে চায়। তাহলে আমরা দেখলাম দুই দিকের ফোর্স ডিফারেন্ট। অর্থাৎ শ্রমের মজুরি বাড়লে উৎপাদনকারী শ্রমিকদেরকে কম পেতে চায়, আর শ্রমের মজুরি বাড়লে ধরলাম এখানে আমাদের শ্রমের মজুরি ছিল 10 টাকা, সে সময় সে একটা নির্দিষ্ট পরিমাণ ইউনিট সে সাপ্লাই দিতে চায়। আর এই সময় আমরা ধরলাম এই সময় তার মজুরি হয়েছে 15 টাকা, সে সময় আগে ধরলাম সে 1 ঘন্টা শ্রম ঘন্টা দিত, এখন মজুরি বেড়ে যাওয়াতে সে 2 ঘন্টা দিতে পারে, অথবা আগে একজন শ্রমিক কাজ করতো এখন 2 জন শ্রমিক কাজ করে, যেভাবেই আমরা বলি না কেন।